প্রধানমন্ত্রীর যে সফর এবং এই সফরে জ্বালানি সংকট এবং বিদ্যুৎ জ্বালানি সংকট এবং তাদের যে পরিকল্পনা সেটি নিয়ে তিনি কথা বলছিলেন এবং তার প্রেক্ষিতে তিনি বলছিলেন যে বিদ্যুৎ এবং জ্বালানি নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছেন অনেকেই। আসলে কি বিভ্রান্তি? মানে আমরা সংকট কতটুকু আর বিভ্রান্তি কতটুকু? রাজধানীর ভেতরের বিদ্যুতের পরিস্থিতির বাইরে যদি আমরা জেলা শহরগুলো কিংবা গ্রামাঞ্চলে যাই, সেখানে আসলে বিদ্যুৎ পরিস্থিতি কেমন? শিল্প কারখানা যে গ্যাসের সংকট, সেই সংকটের খবরও তো আমরা গণমাধ্যমে প্রকাশিত হতে দেখছি। সেখানে আসলে মাহবুব আজিজ ভাই বিভ্রান্তি কতটুকু? জি, নিশ্চয়ই। দেখুন, প্রধানমন্ত্রী যখন একটি বক্তব্য দেন তার তো আসলে নানান মাত্রা থাকে। এই বক্তব্যটা তিনি যেভাবে দিয়েছেন অনেকটা রাজনৈতিক বক্তব্য, রাজনীতির মাঠের বক্তব্য। তিনি সেরকম টেবিল টক অথবা কোনো অংশীজনদের সাথে গুরুত্বপূর্ণ সেমিনারে বক্তব্য রাখেননি। কাজেই এক ধরনের আমরা বলতে পারি যে ঠিক মাঠের মেঠো বক্তৃতা এটা, কিন্তু মূল যেই সমস্যা তার সাথে তো এই বক্তব্যের খুব একটা সম্পর্ক নাই আসলে। কারণ আমাদের বর্তমানে জ্বালানি সংকট কিন্তু যথেষ্টই তীব্র। বিশেষ করে গ্যাস নিয়ে যে সংকটটা চলছে, আপনি দেখুন যে কিছুদিন আগেই গ্যাস নিয়ে একদম তুলকালাম কাণ্ড ঘটে গেল। মধ্যপ্রাচ্যের তখন যুদ্ধের কথাটি সামনে এসেছিল, কিন্তু সেটাও খুব দ্রুতই মীমাংসা ঘটে গেল দাম বাড়ানোর মাধ্যমে। এবং এবারও আমরা দেখতে পাচ্ছি যে লম্বা লাইন লেগে গেছে বিভিন্ন গ্যাস পাম্পের সামনে। এছাড়া বিদ্যুৎ বিল যেভাবে বেড়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে আজকে সারাদিন গণমাধ্যমে খবর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন তার স্ত্রী স্বয়ং বিরক্ত যে তার বাড়িতে 22,000 টাকার বিল এসে গেছে, গ্যাস বিদ্যুৎ বিল। তো বিদ্যুৎ বিলের যে এই ভুতুরে বিলটা, এটা কিন্তু একদম নিম্নবিত্ত মধ্যবিত্তদের একেবারে খুবই কাবু করে ফেলছে। তো সেই ক্ষেত্রে এই সমস্যাকে যদি বলা হয় যে যে কোনোভাবেই যদি অ্যাড্রেস করা হয় যে এটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এটা সঠিক নয়। এবং সেই জায়গায় অবশ্যই আগামী দিনে নিশ্চয়ই আরও যখন এটা ঠিক মাঠ থেকে সংসদে চলে আসবে অথবা আরও অফিসিয়ালি আমরা জানতে পারবো, এবং সেই জায়গায় কি কি ব্যবস্থা নিচ্ছে সরকার সেটা জানা খুব জরুরি। কারণ এই দায় কিন্তু বর্তমান বিএনপি সরকারের নয়, যে 5 মাসের এই 5-6 মাস হয়নি এখন সব দায় যদি আমরা বিএনপির কাঁধে চাপিয়ে দিই সেটাও ঠিক হবে না। কিন্তু যা তারা পেয়েছে, যেটা আমরা বারবার বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার কাজের শ্বেতপত্রটুকু বিএনপি প্রকাশ করলে তারা বলতে পারতো আমাদের হাতে এই আছে রসদ, আমরা এই কাজ করতে নেমেছি এই নিয়ে। তারা কিন্তু তা করছে না। তাহলে আগামীতে যখন আমরা বারবার শুনবো যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এটা করে গেছে বা ইউনূস সাহেব এটা করে গেছে, আমরা পাইনি, তার চাইতে এইটা আমাদের হাতে আছে, এই পর্যায়ে আছে, আমরা এটা করব এবং আপনাদেরকে এই জায়গায় সহযোগিতা প্রসঙ্গে তো মনে হয় প্রধানমন্ত্রী আজকে উল্লেখ করেছে 10 বছরের বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনার কথা তিনি বলেছেন সংসদে তুলে। কেমন হতে পারে এই পরিকল্পনা, কিংবা এই পরিকল্পনার মানে ফলাফল আসলে পেতে আমাদের তো আসলে সময় লাগবে? না, তা তো বটেই। পরিকল্পনার ফলাফল তো পেতে সময় লাগবে, কারণ পরিকল্পনা করা হবে, সেই পরিকল্পনা নিয়ে যাচাই বাছাই মূল্যায়ন বহু কিছু বিশ্লেষণ বহু কিছু হবে, তারপরে একটা চূড়ান্ত পর্যায়ে যাবে এবং সেই চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরে এবার বাস্তবায়নের প্রশ্ন। তো সেক্ষেত্রে 10 বছরের পরিকল্পনা যদি সংসদে পেশ করে, এবং এটা ডেফিনেটলি ভালো। ধরুন আমাদের বাংলাদেশের বিদ্যুতের উৎপাদন এই মুহূর্তে যদি আমরা বলি যে 15,000 মেগাওয়াট, যদি আমরা কথার কথা বলি, তো সেইটা আগামী 10 বছর পরে আমরা কোথায় যেতে চাই, 5 বছর পরে কোথায় যেতে চাই, 2 বছরে কোথায় যাব, এরকম একটা ফেজ হিসেবে থাকবে। এই পরিকল্পনাগুলো যদি থাকে, যে মানুষের সামনে পরিকল্পনা থাকে, তাহলে তার জীবনটা চলতে সহজ হয়, কারণ ওই পরিকল্পনা অনুযায়ী সে আগাতে পারে। এবং যেখানে গিয়ে যতটুকু করার কথা ছিল তার চেয়ে যদি বেশি করে তাহলে তো ভালো, তার সামনে পথটা ছোট হলো, আর একটু কম করতে হবে। আর যদি কোথাও ঘাটতি থাকে করতে, তাহলে সে বুঝতে পারবে যে আমার ছিল এখানে আরও 10,000 মেগাওয়াট উৎপাদন করার কথা ছিল, কিন্তু আমি পারলাম 8,000, 2,000 গ্যাপ আছে, আমাকে এই ফেজে বাকি 2 বছরে বা বাকি 5 বছরে আমাকে এই 2,000 সহ বাকি টার্গেট ফুলফিল করতে হবে। পরিকল্পনা থাকলে এরকম ভালো হয়। সেক্ষেত্রে জাতীয় সংসদে যখন
জ্বালানি প্রত্যেকটা দেশের নিরাপত্তার গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা আমাদের সামরিক বাহিনী যেমন নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ অংশ, রাষ্ট্রের আইন শৃঙ্খলার জন্য যেমন পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ, তেমনি জ্বালানি একটা জাতির জন্য নিরাপত্তা। জ্বালানি নিরাপত্তা বলা হয়, এটা খুব সাধারণ কোনো ব্যাপার না। খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা খুবই টাফ, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই যে আমরা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা দেখলাম, সেই যুদ্ধের কারণে একেবারে হঠাৎ করে কেউ জানতো না যে আমাদের সামনে এরকম সংকট তৈরি হয়ে যাবে, এবং সংকট তৈরি হয়ে যাবে জানার পরেও আমাদের তো কিছু করা ছিল না ওই সময় খুব বেশি একটা। কারণ হচ্ছে কি, যে আমাদের যে স্টোরেজ আছে, ক্যাপাসিটি আছে, রিজার্ভ রাখার, সেটা তো আমরা যদি ওই সময় আরও 10 জাহাজ বেশি এনে রাখতাম, তো রাখবো কোথায়? সেরকম তো পরিস্থিতি নেই। সেই জন্য পরিকল্পনা করতে গেলে আমাদের অনেক কিছু করতে হবে। কত দূর বিদ্যুৎ ঘাটতি আছে, আমরা ফুলফিল করে কোথায় যেতে চাই, আমাদের কি কি বাড়বে, আগামী 10 বছরে কতটুকু বাড়বে, সেটা আমরা কিভাবে কাভার আপ করবো। আমাদের জ্বালানি সংকটটাই যে এই যুদ্ধ আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখে গেল, আমাদের গ্যাস, তেল ইত্যাদি ইত্যাদিতে কোথায় কোথায় ঝামেলা। তো আমরা যদি এই পরিকল্পনায় আমাদের তেলের রিজার্ভ বাড়ানোর চেষ্টা করি, সেই পরিকল্পনা থাকবে। আমরা যদি এই ভিতরে এমন পরিকল্পনা করতে চাই যে আগামী 5 বছরের ভিতরে আর একটা রিফাইনারি আমরা তৈরি করব, স্থাপন করব, এবং আমরা আমাদের তেলের যোগানটা কোথা থেকে আসবে। এমনকি মধ্যপ্রাচ্যের এই সংকট, এই যে আজকেই শেষ হয়ে যাচ্ছে এমন নাও হতে পারে, আরও দীর্ঘ সময় চলতে পারে। যদি চলে তাহলে বিকল্প তেলের উৎসগুলো কি? জি।